প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা বিতর্কিত মন্তব্যের কঠোর ভাষায় সমালোচনা করেছে আর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি আনুষ্ঠানিক বার্তায় ইরানি দূতাবাস মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে লিখেছে যে মানুষকে হত্যা করা সম্ভব, কিন্তু আদর্শকে কখনোই মুছে ফেলা যায় না। আপনারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন, কিন্তু বাস্তবে আপনারা সুগন্ধির একটি পাত্র ভেঙে ফেলেছেন, যার সুবাস এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে অত্যন্ত অহংকার প্রকাশ করে বলেছিলেন যে খামেনির জানাজায় উপস্থিত সমস্ত মানুষকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়ার সামরিক সামর্থ্য যুক্তরাষ্ট্রের আছে। তবে আলোচনার জন্য কোনো মানুষ অবশিষ্ট না থাকলে বলেই তিনি এই আক্রমণ থেকে বিরত ছিলেন বলে দাবি করেছিলেন। ট্রাম্পের এমন ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানিমূলক সামরিক হুমকির জবাবেই মূলত ইরানি দূতাবাস এই পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করল। ইরানের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও রাষ্ট্রীয় এই শোক প্রকাশের গভীর তাৎপর্য ও ঐতিহ্য অনুধাবন করতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি অভিযুক্ত করেছে দূতাবাস। তারা তাদের কূটনৈতিক বিবৃতির শেষ অংশে ট্রাম্পের মানসিকতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আরও উল্লেখ করেছে যে আপনারা এই বিষয়গুলো কখনো বুঝতে পারবেন না, কারণ আপনাদের না আছে কোনো প্রাচীন সভ্যতা, না আছে কোনো গৌরবময় ইতিহাস কিংবা ন্যূনতম সম্মানবোধ। এদিকে চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরায়েলকে দেওয়া যাবে না বললেন এরদোয়ান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক বা চুক্তিকে ইসরায়েল যাতে কোনোভাবেই ডাইনামাইট মেরে উড়িয়ে বা নস্যাৎ করতে না পারে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার ৪ জুলাই ইস্তাম্বুল শহরে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আয়োজিত এক যৌথ সভায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি স্পষ্ট ভাষায় জানান যে আঞ্চলিক দেশগুলোর ইচ্ছা এবং অবদান ছাড়া তৈরি হওয়া কোনো সমাধানই দীর্ঘস্থায়ী হতে পারে না। প্রেসিডেন্ট এরদোয়ান অভিযোগ করেন যে ইসরায়েলি প্রশাসন ক্রমাগত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান ইসরায়েলি সরকারকে যুদ্ধ আসক্ত হিসাবে বর্ণনা করে তিনি হুঙ্কার দিয়ে বলেন যে বর্তমান যুদ্ধাসক্ত ইসরায়েলি সরকারকে আমাদের ভূগোলকে আবারও বারুদ ও রক্তের গন্ধে ডুবিয়ে দেওয়ার অনুমতি দেওয়া যাবে না। তুর্কি নেতা এরদোয়ান এর আগেও একাধিকবার ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইরান দ্বিপাক্ষিক সমঝোতা নস্যাৎ করার চেষ্টার উপর অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি গাজা, লেবানন এবং সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর চালানো অনবরত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। গত সপ্তাহে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় কাতারেই যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলগুলোর মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতা স্মারকের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের একটি রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিববাদী জানিয়েছেন যে এই চুক্তির যে কোনো ধরনের লঙ্ঘন বা শর্ত ভঙ্গের ঘটনা সরাসরি জানাতে তেহরান ওয়াশিংটনের সঙ্গে একটি বিশেষ যোগাযোগ চ্যানেল বা মাধ্যম প্রতিষ্ঠা করবে। অবশ্য এই সমঝোতার শর্তের ব্যাখ্যা নিয়ে গত সপ্তাহেও যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের উপর পাল্টা সামরিক হামলা চালিয়েছিল। সূত্র আল জাজিরা। সবশেষ জানিয়ে দেব, পাকিস্তানের হাতে অত্যাধুনিক স্টিলথ সাবমেরিন, রাডারে শনাক্ত করা কঠিন। সম্প্রতি চীনের কাছ থেকে অত্যাধুনিক স্টিলথ সাবমেরিন PNS হাঙর হাতে পেয়েছে পাকিস্তান। সাবমেরিনটি দীর্ঘ সময় পানির নিচে থেকে গোপনে অভিযান চালাতে সক্ষম। পরমাণু অস্ত্রধারী পাকিস্তানের নৌবাহিনীর দাবি, এই সাবমেরিন শুধু তাদের সামুদ্রিক সক্ষমতাই বাড়াবে না, ভারত মহাসাগরে পাকিস্তানের কৌশলগত অবস্থানও আরও শক্তিশালী করবে। সামরিক বিশ্লেষকদের মতে নতুন এই সংযোজন ভারতের সঙ্গে নৌশক্তির ভারসাম্যও আনতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ১৯৭১-এর যুদ্ধে সর্বশেষ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েন করেছিল পাকিস্তান। সেই যুদ্ধে ভারতের হাতে তাদের সাবমেরিন ধ্বংস হয়েছিল। এরপর অর্ধ শতাব্দীরও বেশি সময় দেশটি আর ওই কৌশলগত সমুদ্র সীমায় কার্যকর উপস্থিতি করতে পারেনি। তবে কয়েক সপ্তাহ আগে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। গত মাসে চীন থেকে নতুন একটি আক্রমণাত্মক সাবমেরিন দেশে এনেছে পাকিস্তান। PNS হাঙর নামের এই সাবমেরিনটি গত এপ্রিলে পাকিস্তান নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। পাকিস্তান মোট ৮টি একই ধরনের সাবমেরিন পাবে, আর এটি সেই ৮টির মধ্যে প্রথম। গত ১১ই জুন এটি করাচি বন্দরে পৌঁছলে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। নতুন বহরের মিশন কমান্ডার কমোডোর উমর ফারুক বলেন, এই অত্যাধুনিক সাবমেরিন গেম চেঞ্জার হবে। এর মাধ্যমে পাকিস্তান নৌবাহিনী নিজেদের সমুদ্র সীমার বাইরেও অনেক দূর পর্যন্ত অভিযান পরিচালনা করতে পারবে এবং পূর্ব ভারত মহাসাগরে দীর্ঘ সময় উপস্থিতি বজায় রাখতে সক্ষম হবে। ১৯৭১ সালে যেখানে PNS গাজী ধ্বংস হয়েছিল, সেই অঞ্চলেই আবার কার্যকর উপস্থিতি গড়ে তোলার সুযোগ তৈরি হবে। ৭৬ মিটার দীর্ঘ ও ৮.৪ মিটার প্রশস্ত হাঙর সাবমেরিন দেখতে কালো রঙের অশ্রুবিন্দু আকৃতির। এটি বর্তমানে ব্যবহৃত অনেক প্রচলিত সাবমেরিনের তুলনায় বড়। এই বহর ধীরে ধীরে পাকিস্তানের পুরনো এবং প্রায় অচল হয়ে পড়া ফ্রান্সে তৈরি আগস্তা শ্রেণীর সাবমেরিনগুলোর জায়গা নেবে।
হাঙর সাবমেরিনে রয়েছে অত্যাধুনিক এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি। এর ফলে এটি কয়েক সপ্তাহ পানির নিচে অবস্থান করতে পারে, আর এই সক্ষমতাই এটিকে পানির নিচে গোপন অভিযান চালানোর সক্ষমতা বাড়িয়ে দিয়েছে। মূলত এই প্রযুক্তি বাতাস বা বায়ুমণ্ডলের উপর নির্ভর না করে সাবমেরিনকে চলতে সাহায্য করে এবং দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করার সক্ষমতা দেয়। এটি তুলনামূলকভাবে কম শব্দ ও কম কম্পন তৈরি করে, ফলে সাবমেরিন শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। হাঙর শ্রেণীর সাবমেরিনে 6টি 533 মিলিমিটার টর্পেডো টিউব রয়েছে, যা টর্পেডোর পাশাপাশি দূরপাল্লার জাহাজ বিধ্বংসী মিসাইল ছুড়তে সক্ষম। যদিও সুনির্দিষ্ট অস্ত্রের তালিকা এখনও প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে পাকিস্তান নৌবাহিনী চীনের YJ-18 বা YJ-82 মিসাইলের সংস্করণটি ব্যবহার করবে। YJ-18 সর্বোচ্চ পাল্লা 290 নটিক্যাল মাইল হলেও রপ্তানি সীমাবদ্ধতার কারণে পাকিস্তান সম্ভবত YJ-18E পাবে, যার পাল্লা 157 নটিক্যাল মাইল। অপরদিকে YJ-82 মূল সংস্করণের পাল্লা 20 নটিক্যাল মাইল হলেও উন্নত সংস্করণ তথা CM708 UNB এবং CM708 UNA এর পাল্লা যথাক্রমে 157 নটিক্যাল মাইল ও 69 নটিক্যাল মাইল। এছাড়া এই সাবমেরিনগুলোতে স্টিলথ বা গোপন চলাচলের সক্ষমতা রয়েছে, আর এর ফলে এই ধরনের সাবমেরিনগুলো পানির নিচে গোপন কার্যক্রম পরিচালনায় সহায়তা করে। এতে ক্যাবিন র্যাফট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে শব্দের মাত্রা 35 ডেসিবেলের নিচে নেমে যায়। এছাড়া শনাক্ত হওয়ার ঝুঁকি কমাতে সাবমেরিনের বাইরের অংশে রাবার দিয়ে তৈরি অ্যানাকোইক টাইলস ব্যবহার করা হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি চীনের হাইনান প্রদেশে সানিয়ায় গিয়ে সাবমেরিনটি গ্রহণ করেন। তিনি বলেন, হাঙর বহরকে আধুনিক অস্ত্র ও ন্যাভিগেশন ব্যবস্থায় সজ্জিত করা হবে। এসব সাবমেরিন আঞ্চলিক সামুদ্রিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানকে সাহায্য করবে। ভারতের হাতে বর্তমানে 19টি সাবমেরিন থাকলেও পাকিস্তানের বিশ্লেষকদের মতে হাঙর সাবমেরিনের বহর তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীর মোকাবিলায় ন্যূনতম হলেও শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করবে। পাকিস্তানের সরকারি এক কর্মকর্তা আগে জানিয়েছিলেন, হাঙর সাবমেরিনের 8টির মধ্যে 4টি চীনে এবং বাকি 4টি প্রযুক্তি হস্তান্তর কর্মসূচির আওতায় পাকিস্তানে তৈরি হবে। পাকিস্তানের নৌ বিশেষজ্ঞদের ধারণা, পুরো বহর গড়ে তুলতে 2032 সাল পর্যন্ত সময় লাগতে পারে। চীন এই চুক্তিকে মিত্র দুই দেশের মধ্যে স্বাভাবিক সামরিক সহযোগিতা বলে উল্লেখ করেছে। তবে বিশেষজ্ঞদের মতে ভারত মহাসাগরে এবার ভারতকে আরও উন্নত সামরিক প্রযুক্তির মুখোমুখি হতে হবে, বিশেষ করে সেটিও এমন সময় যখন দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। গত বছর ভারত এবং পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে। কাশ্মীরে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তান ভূখণ্ডে বিমান হামলা চালায়। প্রত্যুত্তর হামলা চালায় পাকিস্তানও। 4 দিন ধরে তীব্র সংঘর্ষ চলে, এতে শত শত মানুষ নিহত হন। ভারত এই অভিযানের নাম দিয়েছিল অপারেশন সিঁদুর। তবে ওই অভিযানে ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপতিত হয়। অনেক বিশেষজ্ঞ এর কৃতিত্ব পাকিস্তানের চীনা সামরিক সরঞ্জামকে দিয়েছেন। অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল সৈয়দ ফয়সাল আলী শাহ বলেন, ওই সংঘর্ষ পাকিস্তান এবং ভারতের প্রচলিত সামরিক শক্তির ব্যবধান নিয়ে প্রচলিত ধারণা ভেঙে দিয়েছে, আর নতুন হাঙর সাবমেরিনের বহর পাকিস্তানের অবস্থানকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, শুধু আকাশযুদ্ধ নয়, সমুদ্রেও ভারতীয় নৌবাহিনী করাচি থেকে 400 থেকে 500 নটিক্যাল মাইল দূরে অবস্থান করেছিল, কিন্তু তারা সামনে এগোয়নি। তারা ঝুঁকি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছিল। তার মতে ভারতের সঙ্গে ভবিষ্যতে কোনো সংঘর্ষ হলে এসব সাবমেরিন পাকিস্তান নৌবাহিনীর ক্ষমতা, বিশেষ করে পানির নিচে অভিযান পরিচালনার ক্ষমতা আরও বাড়াবে। এটি ভারতীয় সামরিক নেতৃত্বের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত। তিনি আরও বলেন, এসব সাবমেরিন বঙ্গোপসাগর, হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষায়ও পাকিস্তানকে সাহায্য করবে। শাহ স্বীকার করেন, ভারতের 3টি পারমাণবিক সাবমেরিন রয়েছে এবং আরও 6টি যোগ করার পরিকল্পনা আছে। তবুও তার মতে পাকিস্তানের নতুন সক্ষমতা ভারতকে ভাবিয়ে তুলবে। তিনি বলেন, আমার অভিজ্ঞতার একটি সাবমেরিন আর 10টি সাবমেরিনের হুমকির মধ্যে খুব বেশি পার্থক্য নেই, কারণ পানির নিচে থাকা একটি সাবমেরিনকে খুঁজে না পাওয়া পর্যন্ত কোনো জাহাজই সেই এলাকায় নিশ্চিন্তে চলাচল করতে পারে না। কার্নেগি ইন্ডিয়ার নিরাপত্তা বিশ্লেষক দিনাকর পেরি বলেন, পাকিস্তানের হাতে বর্তমানে মাত্র 3টি আগস্তা সাবমেরিন রয়েছে। অন্যদিকে ভারতেরও 16টির বেশিরভাগই পুরনো। তার মতে সামগ্রিকভাবে ভারতীয় নৌবাহিনী এখনও অনেক বেশি শক্তিশালী। তবে পাকিস্তানের নতুন সাবমেরিন বহর এবং আধুনিকায়ন ভারতের কৌশলগত পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য করতে পারে, যদি ভবিষ্যতেও গত বছরের মতো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পেরির মতে পাকিস্তানের কাছে এই নতুন সাবমেরিন মোতায়েন চীনের জন্য সামরিক সুবিধা বয়ে আনবে। তিনি বলেন, 2025 সালের মে মাসের অপারেশন সিঁদুর সময় চীন পাকিস্তান সামরিক সহযোগিতা স্পষ্ট দেখা গেছে। তবে ভারতকে মোকাবিলা করতে পাকিস্তানকে শক্তিশালী করার বাইরে সমুদ্রপথে এর প্রভাব সীমিত থাকবে। তিনি আরও বলেন, চীন নজিরবিহীন গতিতে নিজেদের নৌ কাবিলিয়াত বাড়িয়ে চলেছে। ভারতীয় মিসাইল পরীক্ষার সময় চীনা গবেষণা জাহাজের ঘন ঘন উপস্থিতিও ভারতের জন্য বড় উদ্বেগের বিষয়। এ প্রসঙ্গে প্রশ্ন উঠেছে, ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যে কি অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে? রিয়ার অ্যাডমিরাল শাহের মতে অস্ত্র প্রতিযোগিতা চলছে, কিন্তু এতে শুধু এই 3 দেশ নয়, আরও অনেক শক্তি জড়িত। তিনি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং আমেরিকার সামরিক জোট অকাসের উদাহরণ দেন। তিনি বলেন, এটি এক ধরনের ডোমিনো প্রভাব। এই অঞ্চলের বাইরের কিছু শক্তি এখানে অস্ত্র প্রতিযোগিতাকে উস্কে দিয়েছে।